বন্ধুরা, আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন প্রোগ্রাম নিয়ে। সেটা হলো আহ, কবিতার আসর, আনোয়ার মান্নাফ গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রেজেন্ট। তো আজকে আমরা আমাদের কিংবদন্তি বন্ধুদের কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি শুনবো। আহ, তো আজকে আজকে আমাদের সাথে, হ্যাঁ, চলে আসছে মাসুক রহমান আছে। আহ, তারপর তরুণ তৌফিক, সরি তৌফিক তরুণ, তরুণ তোর নাম আমার আগে পরে হয়ে যায়। আহ, তো এর জন্য একটু এই করে নিস। তৌফিক তরুণ, তারপর ফারজানা তান্নি আহ, আছে, আর রোকসানা নেভি আছে। আহ, এই কয়েকজন আমরা আজকে তাদের কণ্ঠে কবিতা শুনবো। তো আগে আহ, কে শুরু করবে? কাকে দিয়ে শুরু করব? আচ্ছা, আজকে আমার মনে হয় তানির আগে, তানিরকে ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, লেডিস ফার্স্ট। তো আজকে প্রথমে তানির কাছ থেকে শুনবো। কবিতা কবিতা আবৃত্তি করবে সে আমাদের সামনে। আহ, আচ্ছা, আমি তানি। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি। এই গ্রুপে হচ্ছে এই প্রথম লাইভে আমি অ্যাটেন্ড করলাম। কখনোই আমি গ্রুপে লাইভে অ্যাটেন্ড করিনি। আহ এবং অনেক দিন পরে, অনেক দিন আসলে অনেক বছর পরে আমি কবিতা নিয়ে বসলাম। তো আমি দুইটা কবিতা বাছাই করে রেখেছি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা আমি সবসময় খুব পছন্দ করি, এবং একটা কবিতা আজকে আমি বাছাই করেছি। কবিতাটার নাম ঘোষণা। এটার দুইটা কারণ আছে বাছাই করার। প্রথম কারণ হচ্ছে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই কবিতাটা লিখেছেন 1984 সালে, যেটা আমাদের অনেকেরই, কিংবদন্তি গ্রুপের অনেকেরই জন্ম সালের সাথে ম্যাচ করে যায়। আমার কাছে মনে হয় যে বেশিরভাগেরই হয়তো বা 84-এ জন্ম, বা ফাইভ হ্যাঁ, ফাইভ যাই হোক, 4-5-এর মধ্যেই। তো সেই জন্য আমি এই কবিতা নিয়ে নিয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই কবিতাটা একেবারেই সময় উপযোগী। মানে এখন তোমরা সবাই কবিতা, আমি তুমি করেই বলছি সবাইকে, সব বন্ধুরা কবিতাটা যখন শুনবে তোমাদের কাছে মনেই হবে যে এটা খুবই সময় উপযোগী। মানে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক সব দিক থেকে যদি চিন্তা করি, একেবারে সময় উপযোগী একটা কবিতা। এবং আমি সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কবিতা কারো ভালো না লাগে, বা মনে হয় যে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই। কারণ আম, আমি টিভিতে অনুষ্ঠান করছি, প্রতিদিনই করছি, কিন্তু এই এই একটা লাইভে কবিতা পড়া আর আর ক্যামেরার সামনে কাজ করার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এখন অনেক পার্থক্য। যাই হোক, আমি কিন্তু কিছুটা নার্ভাসও আছি, কারণ আমি অনেকদিন পর কবিতা বলছি। এনিওয়ে, আমি আসলে কবিতাটা শুরু করতে চাচ্ছি। কবিতার নাম হচ্ছে ঘোষণা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা এটা। পড়ছি। আমাদের নাগরিক বৃন্দ মলমূত্র ছাড়া আর কোনো ত্যাগেই উৎসাহী নয়। আমাদের কৃষিমন্ত্রীর সাথে আমাদের কোনো কৃষকের কখনোই দেখা হয় না। আমাদের শ্রমমন্ত্রী শারীরিক কোনো শ্রমের সাথে জড়িত নয়। আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষক নয়। আমাদের খাদ্যমন্ত্রী নিজের খাদ্যের ব্যাপারেও উদাসীন। আমাদের সেনামন্ত্রী সৈন্য পরিচালনার চেয়ে বেশি পছন্দ করেন কবিতা লিখতে। তিনি বেশি উৎসাহ বোধ করেন রাজ্য পরিচালনায়। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর মস্তিষ্কের চিকিৎসা প্রয়োজন। আমাদের জলমন্ত্রী একবার নদী পথে ভ্রমণ করেছেন 63 মাইল। নদী তাকে মুগ্ধ করেছে। আমাদের অরণ্য মন্ত্রীর অরণ্য ভীতি জনপ্রিয় আড্ডার বিষয়। আমাদের সাংবাদিক আমাদের প্রধান কবি। একজন আমলা আমাদের শিল্পকলার খবরদারি করছেন। আমাদের সৃজনশীলতা নিয়ন্ত্রণ করছেন বন্ধ্যা একটি লোক। আমাদের প্রশাসন মৌলিক কাজের ব্যাপারে আস্থাহীন। আমাদের দক্ষ ব্যবসায়ী শুধুমাত্র ব্যবসায়ী নন, তিনি একজন চলচ্চিত্র নির্মাতাও। আমাদের শ্রম বিভাগ ত্রুটিপূর্ণ, অযৌক্তিক আমাদের শিক্ষা পদ্ধতি।
আমাদের রাজনীতি সুবিধাবাদের দখলে। শান্তিরক্ষা বাহিনীর বিশেষ প্রযত্নে বেঁচে আছে আমাদের আবহমান অন্ধকার। আমাদের আইনের গৃহগুলো আইনহীনতার প্রকাশ্য দৃষ্টান্ত এখন। আমরা এই নৈরাজ্যের অবসান চাই। আমরা চাই কৃষক ফিরে পাক তার শ্রমের সকল উপাদান, নির্মাতা ফিরে পাক তার নির্মাণের উপাদান সমূহ, চিকিৎসক ফিরে পাক তার শুশ্রূষার স্বপ্ন, শিল্পী ফিরে পাক তার স্বপ্নের স্বাধীনতা, শিক্ষক ফিরে পাক তার শিক্ষার বাসনা। আমরা এই দুঃস্বপ্নের অবসান চাই, আমরা এই দুর্ভাবনার অবসান চাই, আমরা এই দুর্ব্যবস্থার অবসান চাই। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক সুন্দর এবং সময়োপযোগী, একদমই সময়োপযোগী। আমি যেটা বলছিলাম আর কি, আমার কাছে কবিতাটা পড়তে গিয়ে মনে হচ্ছে এটা একেবারে সময় উপযোগী একটা কবিতা, এই জন্যই আমি এটা সিলেক্ট করেছি আসলে। আচ্ছা, আমি কি বিদায় নিতে পারি? আমার ডাক চলে এসেছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আমরা তোমার এত সুন্দর কবিতা পরে আর কি ছাড়তে ইচ্ছা হচ্ছে না, যার একটা কবিতা তোমার শোনার ইচ্ছা ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি চেষ্টা করছি ফ্রি হওয়া পর্যন্ত যদি তোমরা যদি থাকো আমি আবারও অ্যাড হবো ইনশাআল্লাহ। তানি কিন্তু আমার অনেক পুরনো ফ্রেন্ড। হ্যাঁ, তানির সাথে আমার সম্পর্ক আজকে প্রায় 15-16 বছর। হ্যাঁ, তো সেই আবৃত্তি সুবাদে অনেক আগে থেকেই সম্পর্ক। তানি আমাকে ডিটেলস বলেছে যে বন্ধু, আমি যদি আবার সম্ভব আবার জয়েন করবো। এখন রেকর্ডিং এ আমার যেতে হচ্ছে, তো আমরা তানিকে ছেড়ে দিই। আমি আবার ইনশাআল্লাহ জয়েন করব। তানিকে আমরা ছেড়ে দিই। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে আবার। সবাই সেফ থাকবে। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তানিকেও আমরা ধন্যবাদ জানাই যে ও ব্যস্ত সময় থেকে আমাদের একটু সময় দিয়েছে। আমরা আশা করব যে আমাদের এই সময়ের মধ্যে আরেকবার একটু জয়েন করবে। এখন আমরা নেভি আসছে। বন্ধু নেভি শুনতে পাচ্ছ? হ্যালো, নেভি তো কথা বলছে না। ওর ক্যামেরা বোধহয় ফ্রিজ। তরুণ। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? আছো কেমন? আমার ভোকাল কি পাওয়া যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ মাসুক। হ্যাঁ মিনাল, আমার লাইটটা ডিস্টার্ব করছিল। কথা শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি তোমার ক্যামটা বোধহয় ফিক্সড হয়ে গেছে। আবার একবার মনে হয় ট্রাই করলে বেটার হয় মনে হয়। ওকে একদম ফিক্সড দেখাচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে শুনতে পাচ্ছি না আসলে। তুমি আবার একবার ট্রাই করো, এটা মনে হয় বেস্ট হয়। লিফট করে আবার একটু জয়েন করো, তাহলে আশা করি তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা বরং নেভির জন্য ওয়েট করি নাকি? মিনাল, হ্যাঁ, এই ফাঁকে আমি চাইবো যে মাসুক একটা কবিতা আবৃত্তি করে শোনাক আমাদের। আমি কবিতায় যাওয়ার আগে কবিতায় যাওয়ার আগে আমি প্রথমে একটা সারাংশটা একটা গান দিয়ে টানতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আমি বন্ধুদের জন্যই এটা হলো আমার খুব প্রিয় একজন গায়ক ছিলেন কালিকাদা। আমি ওনাকে ফলো করি খুব। আর কালিকাদার কবিতাও আমার খুব ভালো লাগে, উনি কিন্তু কবিতাও পড়তেন কিন্তু। হ্যাঁ, আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি।
ভালোবাসা করে আসা তোমার অতল জল শীতল করবে মরুভূমি। জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি, জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। এটা আমি সকল বন্ধুদের উদ্দেশ্যেই গাইলাম যে আমাকে তোমরা আসলে ভাষায় তোলার দায়িত্ব তোমাদের। হ্যাঁ, আচ্ছা, এটা কেমন হলো সবাই? আমি চেষ্টা করছি এটা গানে কবিতায় যাওয়ার জন্য, মিনাল যদি আমাকে যদি অ্যালাউ করে আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা শুনতে মানে তোমার কবিতা তো আমরা শুনি আসছি বরাবর, গানটাও শুনলাম অনবদ্য, তোমার গানটাও চালাই যাও তুমি। থিয়েটারের কাজের সুবাদে সবই করা লাগে ভাই, অল্প অল্প। আমি চেষ্টা করছি পড়ার জন্য হুমায়ুন আজাদের মা। আমাদের মা হুমায়ুন আজাদ। আমাদের মাকে আমরা বলতাম তুমি, আর বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা কোনোদিন আমার মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদেরই গোত্রের। আর বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, যার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচন্ড চিলের মতো, যার ছায়া দেখলে আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। তারপর ছায়া সরে গেলে ধীরে ধীরে বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিলেন অশ্রুবিন্দু, দিনরাত টলমল টলমল করত। আমাদের মা ছিলেন বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিলেন ধান ক্ষেত, সোনা হয়ে দিগবিদিক বিছিয়ে থাকতো। আমাদের মা ছিলেন দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো। আমাদের মা ছিলেন ছোট্ট পুকুর, আমরা তাতে দিনরাত সাঁতার কাটতাম। আমাদের মায়ের কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমি জানি না। আমাদের মাকে কখনো আমি বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছিলেন কিনা। চুমু খেলে মার ঠোঁট অমন শুকনো থাকতো না। আমরা ছোট্ট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর আমাদের মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ভয় পেয়ে একবার আমি মাকে জড়িয়ে ধরেছিলাম, আর সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মায়ে একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মার বনফুলের পাপড়ি নয়, সারাদিনে ঝরে ঝরে পড়ে না। আমাদের মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে দিক বিদিক বিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটা সে কবেই ভুলে গিয়েছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল 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 করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে মানে এটা যদি মানে কি বলবো যে মায়ের কথা বললে একটা আবেগ আমাদের। হাততালি দিলেও মনে হচ্ছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তারপর তরুণ হাততালি দিয়েছে, অবশ্যই আবৃত্তির জন্য হাততালি, কিন্তু এটার ভিতর যে আবেগটা ছিল মা, এটা আসলে বলার ভাষা নাই। আমি এর মধ্যে তরুণ তোর কাছে যাব, কিন্তু এর মধ্যে আমি কিছু কমেন্টস পড়ে নিই, অনেকগুলো কমেন্টস জড়ো হয়ে আছে।
এস এম আমিনুল রুবেল লিখেছেন কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। কাজী ইশতিয়াক রিয়াদ, বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম বন্ধুরা লিখেছে। তোমরা কিছু বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ রুবেল আবার লিখেছে তানিয়াও আছে, কেমন আছো? তানিয়া চলে গেছে। রুবেল সবাইকে সালাম। সালামের উত্তর দাও তোমরা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। টি এম নজরুল আলম লিখেছে, মানে লাভ রিয়েক্ট দিয়েছে। নিশান শানুমান, ওয়েলকাম সব বন্ধুদের, অপেক্ষায় আছি তোদের। আমরাও তোর ওই প্রোগ্রামটার জন্য অপেক্ষায় থাকি। কিংবদন্তি প্রজাপতির ডানা। জেসিকা ফারহান লিখেছে যে হ্যালো টু অল, লাভ রিয়েক্ট দিয়েছে। এটা বোধহয় তরুণের জন্য দিয়েছে লাভ রিয়েক্ট। আমার আর মাসুকের জন্য কেউ লাভ রিয়েক্ট দেয় না রে মাসুক। না ও তো হ্যালো টু অল বললোই তো, তুমি কেন নিজেকে পাস করে নিচ্ছ? হ্যালো টু অল এর পরে কিন্তু লাভ রিয়েক্ট, মানে হ্যালো টু অল দিয়ে লাভ রিয়েক্ট। খাদেমুল সাবু মানে লাভ বেরোচ্ছে তার মাথা দিয়ে, কার জন্য বেরোচ্ছে আমি নিজে বুঝলাম না। মানে অনন্ত জলিল তো তার বুকের থেকে লাভ বের করে দিছিল, আমাদের মাথা দিয়ে বেরোচ্ছে। খাদেমুল বাবু আবার লিখেছে বগুড়া থেকে দেখছি, ধন্যবাদ, অনেক দূরের থেকে দেখছো আমাদের, কষ্ট করে দেখার জন্য। জেসিকা ফারহান লিখছে যে আবৃত্তির পোকা আমি। তাহলে আবৃত্তির পোকা তাহলে জয়েন করছে না কেন? ওকে জয়েন করতে বললাম। হ্যাঁ তুমি জয়েন করো তাড়াতাড়ি, যে আমাদের ডেসক্রিপশন কি বলে কমেন্টস বক্সে তো আছে, লিংক আছে, স্ট্রিমইয়ার্ড দিয়ে জয়েন করে ফেলো। চিস্তি লাভ দিয়েছে, চিস্তি বাবা ওকে দিয়েছে, তাও আবার ভীমরুল দিয়ে, আবার ভীমরুলে কামড়ে দিবে নাকি? এমডি আলিম লিখেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুভেচ্ছা তোমাকেও। পরে কাজী ইশতিয়াক লিখেছে মাসুক এবং তরুণ, নাইস টু সি ইউ দোস্তরা। তোদের বন্ধু কাজী ইশতিয়াক রিয়াদ। হ্যাঁ ওয়েলকাম তানি, ফার্স্ট টাইম ওয়াচিং ইউ ইন লাইভ প্রোগ্রাম। হ্যাঁ রিয়াদ, ইশতিয়াক রিয়াদ। না আমি হাই দিলাম রিয়াদকে। ও আচ্ছা আচ্ছা। এমডি আমিন টিঙ্কু, I like very much, especially কবিতা আবৃত্তির কথা লিখছে। সো go ahead friends. আচ্ছা আরো তো অনেক অনেক পড়ছে, যাই হোক। তানির এটা দারুণ হয়েছে, তানিকে বলছে পা সুন্দর। তানি, হ্যাঁ তানিটাও সুন্দর। আর মাসুক তুই যে গান গাইতে পারিস এটা তো অনেকে জানে না। হ্যাঁ আজকে তো তোর এই হিডেন ট্যালেন্ট। হ্যাঁ তারপর হলো আমিন রিঙ্কু লিখেছে আমি তো টিএসসির আবৃত্তি একাডেমি থেকে কোর্স করা ছাত্র, কেউ না ডাকায় সব ভুলে গেছি। কেউ না ডাকায় সব ভুলে গেছে, ওটা তো যে এখন তো সুযোগ যে চলে আসো। এখন আসতে বলো, ওকে আসতে বলো। হ্যাঁ চলে আসো বন্ধু। কে বন্ধু? আচ্ছা আমিন রিঙ্কু। আমিন রিঙ্কু, আচ্ছা হ্যাঁ চলে আসো, ভুলে গেছো, ভুলে যাও। ওকে জয়েন করতে বলো। তুমি জয়েন করো, দেরি না করে জয়েন করে ফেলো। তারপর লিখেছে আশিকুর রহমান রাকিব, লিখেছে ওরে তরুণ আর মাসুক অসাধারণ, অপেক্ষায় আছে শোনার জন্য। অলরেডি মাসুক একটা বলে ফেলছে, আর তরুণ নেক্সট লাইনে আছে। জেসিকা ফারহান লিখছে যে ইয়েস তরুণ, নেক্সট আবৃত্তি কি তোরটাই শুনবো। দেখছিস তরুণ, আমি বলছিলাম না জেসিকা ফারহান লাভটা তোরে দিছে।
না ঠিকই তো, লাভ তো দেবেই আশ্চর্য। এখন খালি দেখো লাভ দিয়ে পড়ে না যায়। নাসরিন খানম লিখেছে তোদের সবাইকে। হ্যাঁ, ওই সমস্যা হচ্ছে কি, আমার তো আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে দিয়েছি, তো এই জন্য মনে হচ্ছে যে নাসরিন খানম লিখেছে যে তোদের সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগছে বন্ধু, অনেক শুভকামনা। শুভকামনা। তো আমিন আবার লিখেছে, আমিন রিঙ্কু লিখেছে যে মাসুকের গলা অনেক সুন্দর। থ্যাংক ইউ, অসাধারণ লিখেছে। যাই হোক, একজন তো বলছে অন্তত। জানো সবাই বলবে এই কথা, এক বাক্যে বলবে। তোয়া মুন্নি লিখেছে দারুণ হচ্ছে। হ্যাঁ, আর গানটা অসাধারণ হয়েছে মাসুক। থ্যাংক ইউ। নাসরিন খান, তোমার একজন অডিয়েন্স ফলোয়ার। থ্যাংক ইউ বন্ধু। এতক্ষণ তো মাসুক নিজে ছিল, ডিপ্রেসড হয়ে যাচ্ছিল যে তরুণরা একাই করতে, লাভ করছে, ওর কেউ নাই। দেখছো অবস্থাটা, মানে আল্লাহ সবাইকেই কোনো না কোনো ভাবে বাঁচায়, বুঝছো। তানিয়া আফরোজ লিখছে দারুণ। তারপর সাইফুল শরীফ লিখছে যে দারুণ মাসুক, চালিয়ে যা। থ্যাংক ইউ বন্ধু। মিনাল, আমরা মনে হয় তরুণের একটা অবশ্যই আমিও ছেড়ে চাচ্ছি যে এখন একটু তরুণের ইচ্ছে নি, কারণ কমেন্ট পড়তে গেলে কমেন্ট এত পড়ছে যে এটা খুব সমস্যা করছে, নেভির এটা খুব প্রবলেম করছে। এখন ভালো দেখা যাচ্ছে। মাইক্রোফোন দেখলাম একটু আগে মিউট করা, এই একটা ক্রস চিহ্ন। ওকে তাহলে তোমারটা একটু আমি বন্ধু আসলে ধন্যবাদ মৃণাল এবং সংশ্লিষ্ট আয়োজক বলো সবাইকে। আমি আসলে প্রসঙ্গের ব্যাপারটা নিয়ে আসলে আমি অতটা কনসিয়াস না, কিন্তু আমি কিন্তু এবার লাস্ট ট্রাই করলাম। হ্যাঁ, এখন ভালো দেখা যাচ্ছে। এখন ভালো দেখা যাচ্ছে। আমাদের সবার মাইকগুলো মিউট করে দিলে মনে হয় বেটার হয়। হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি, তুমি তোমার কবিতা শুরু করো। আচ্ছা বন্ধু, ঠিক আছে। তো আমি আসলে প্রাসঙ্গিকতার ব্যাপারটাকে এতটা মাথায় রাখিনি। তো আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে একটা কিছু পড়ি আর কি, এরকম। তো আবৃত্তি ব্যাপারটা খুব টাফ আমার, আবৃত্তি করি এই কথাটা বলতে কষ্ট লাগে, ভয় লাগে। তো আমি পড়বো আর কি। তো কেউ পড়বো বললে না অনেক সুবিধা আছে, কেউ ভুল ধরতে পারে না। এই কারণে আমি আবৃত্তি করি না, আমি পড়ি। তো আমি ভাবছি যে সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাশু একটা কবিতা আছে, আমি ভাবছি সেটাই পড়ি। তার আগে আমাকে কি একটু বলতে পারো যে আমার ইয়েটা ঠিক আছে কিনা, অডিওটা ঠিক আছে? হ্যাঁ, অডিও ঠিক আছে, ভোকাল শোনা যাচ্ছে ভালোই। আচ্ছা, গলার স্বর যদি ভাঙাও থাকে তাও তো ভয়েস সুন্দর। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে। প্রিয়তমাশু সুকান্ত ভট্টাচার্যের। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতেও আজ
দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় চলেছে অনুশোচনার অঙ্কারে, তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মভোর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। আর সামনে নয়, আর পেছনে নয়, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বন্ধু, অনেক সুন্দর। আসলে নিজেদের ঘরে অন্ধকারটা বেশি থাকে, সারা জীবন অন্ধকারিত হয়ে থাকে। আলো হয়তো আমরা খুব কমই দেখতে পাই, অন্ধকারটাই বেশি থাকে। কোনো না কোনো ভাবে এই ব্যাপারটাই ছিল আমার প্রসঙ্গ আর কি। মানুষের জীবন তো এমনই, মানুষ আমরা বলো মাসুদ। মাসুকের লাইনটা বোধহয় নেভিকে ভালো দেখা যাচ্ছে, সবাইকে ভালো দেখা যাচ্ছে। মাইকটাই করো, আনমিউট করো। নেভির মাইকটা এখনো মিউট দেখা যাচ্ছে। এই ওয়ালাইকুম আসসালাম, কে? কার 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 ক্ষুধা লাগলো কার? কি হলো? রেডিও কার?
মৃণাল, হ্যাঁ হ্যালো মিনাল, আমার পিছিয়ে দুষ্টামি করতেছে অনেক, ওদেরকে একটু মানে ইয়ে করছি আর কি, এই জন্য। আরে না না, থাকুক, ওকে নিয়ে আসো। ও অনেক দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে সে। আচ্ছা, নেভি কি চলে গেল? হ্যাঁ, নেভি তো বোধহয় কানেকশন পাচ্ছে না। নেভি কবিতা শুনতে যাব, সে চলে গেল। আমরা মৃণালের একটা কবিতা শুনি, আর মাসুক হচ্ছে নেভিকে ঠিকঠাক নির্দেশনা দাও। আমরা এই ফাঁকে মৃণালের একটা কবিতা। না না, আমি কবিতা পারি না ভাই। মৃণাল, আমি বলছি কি, আমরা কিন্তু শুনেছি একটু আগে, হ্যাঁ, যে তুমি নিজেই বলেছো যে আমি কোন এক সময় কাজ করেছি, কোন এক সময় কবিতা, কোন এক সময় ওটাই পড়ো। এখন তো আমি আমার মেয়েকে শেখাই আতা গাছে তোতা পাখি। হ্যাঁ, বলো 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 বলো, ওইটাই শুনবো। সেটাই সেটাই। তোমাদের সামনে আমি আসলে লজ্জাই পাচ্ছি যে তুমি তো মেয়ে মানুষ, তুমি লজ্জা পাবা তো। এইটা কোনো কথা না, যখন বড় মানুষের সামনে যাই বা বড় কোনো থাকে, মানে সামনে একটা কি বলে আদর্শ থাকে, তার সামনে কবিতা আবৃত্তি করতে গেলে বা কোনো কিছু করতে গেলে সবাই একটু লজ্জাই পায়। তোমার কোনো ভয় নাই, তুমি শুরু করে দাও। Friend always friend. It has no perfect definition. আমার কাছে ওরকম কোনো ইও নাই যেটা দেখে আমি তোমার যা মনে আছে তা বলো না, তোমার যা মনে আছে তা বলো। যেমন আমাকে যদি এখন যদি বলতে দাও, আমি মৃণালকে বলবো যে মৃণাল তুমি হাসলেই চলবে না, তোমার হাসির মধ্যে লুকানো সেই কথাগুলো আমাকে বলতে হবে, আমি শুনতে চাই। তোমার চোখের মধ্যে যে কথাগুলো আছে সেগুলো আমি শুনতে চাই। ভাবি তোমাকে কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু আমরা বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার হৃদয়ের নিংড়ানো সেই কথাগুলো শোনার জন্য। তুমি বলে দাও। কথাতেই কাব্য। তাহলে আমি কি বলবো? গা বন্ধু বন্ধু, তুই একটা দুই লাইন কবিতা শোনা আমাদেরকে। আসলে দুই লাইন কবিতা শোনা, তারপর আমরা আবার কবিতা যাব। কোনো সমস্যা নাই বন্ধু, মনে নাই তো আমার। আসলে আমি তো অনেক আগেই মানে কবিতা আবৃত্তি সেই স্কুল লাইফের পর আর করা হয়নি আসলে। কোনো সমস্যা যা পারো মনে নাই এরকম। তাও যে এর আগে যেটা তাও অনেক খুঁজে তারপরে বের করে, তারপরে ওই যে মানে ইন্টারনেটে ঘেটে ওই রবীন্দ্রনাথের বৃষ্টিবারের টাপর টাপরটা একটু বলেছিলাম। আবার নতুন কোন অপশন তো দিবা তুমি, আশ্চর্য। তা না হলে তো আমার ওই একই প্রেস করতে হবে, ওয়ান আচ্ছা, যাই হোক, যেটুকু বলছিলাম তারপর পরে ঠিক আছে। আচ্ছা, আমার মেয়ে তার লেখা দেখাচ্ছে আমাকে যে সে লিখতে পেরেছে 1 2 3 4 সে সবগুলো লিখেছে। দেখা যাচ্ছে কিনা জানি না। বয়স কত? ওর বয়স 3 বছর। থ্যাংক ইউ বাবা। এক বেশি লিখে ফেলছে। ওই যে দেখো ওইটা খাও। ওই যে হাই বাবা। হাই বলো। চিচি নাকে হাত দেয় না। আচ্ছা, ঠিক আছে, নাও খাতা নাও। মৃণাল, আচ্ছা, হ্যাঁ, তোর কবিতাটা শুরু করে, এরপরে আমরা আবার তরুণ না হয় আমিতে যাব আর কি। মৃণাল কবিতা শুরু করবে, এই ফাঁকে তুমি নেভির সাথে কনসাল্ট করবা। হ্যাঁ, আচ্ছা, আমি নেভিকে আবার ট্রাই করছি। নেভির সাথে সরাসরি ফোনে কনসাল্ট করে ওকে নিয়ে আসো। মৃণাল, এইবার তোমার হবে, তোমার পালা। আমি পারি না, যাই হোক, আমি মানে তোমাদের মতো করে পারবো না, চেষ্টা হয়তো করতে পারি, একটু চেষ্টা করছি। তাহলে চেষ্টা করো।
সবাই চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি, আমরা কেউই পারি। বল। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। কত দিনের লুকোচুরি কোন ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরের ঘরটিকো আলো, মায়ের মুখে হাসি। মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু গু। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াচ্ছি সে, না যায় লেখা ঝোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরের সরি বাইরে বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। আমি আসলে পারি না, দেখবো আমি আটকাই যাই, আর তোমাদের মতো অত ফ্লুয়েন্ট না কবিতাতে। আচ্ছা, এখন আবার আমরা আরেকবার একটু মাসুকের কাছ থেকে একটা কবিতা শুনবো। মাসুক, তোমার কি কনসাল্ট করা হয়েছে এর সাথে, নেভির সাথে? হ্যাঁ, ওর সাথে কথা বললাম, ও আবার ইন করবে বললো। আমরা আবার একটা কবিতাতে যাব। একটা মিনিট, আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি একটু। আচ্ছা আচ্ছা। তারপরে মৃণাল। হ্যাঁ, হ্যালো তরুণ। হ্যাঁ বন্ধুরা, আমি সমকালীন একটা কবিতা পড়ার জন্য চেষ্টা করছি। সেটা হলো প্রথম আলোর আনিস হক স্যারের লেখা ইশতেহার 2020। একদম সমসাময়িক বিষয় নিয়ে কবিতাটা। সেটা হলো 2020 সালে যে করোনার ভয়াল থাবা, সেটার জন্যই কবিতাটা। আমরা সবাই আমাদের ইয়েটা মিউট করে দিই একটু, হ্যাঁ, সবাই সবার একটু মিউট করে নি। আমি কবিতাতে যাচ্ছি। ইশতেহার 2020। ট্রাম্প, আপনি কি জানেন হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য আপনি দায়ী? পৃথিবী জুড়ে লক্ষ সন্তান হারা মায়ের বুক ফাটা আত্মনাদের জন্য আপনি দায়ী। পুতিন, আপনি কি জানেন দুঃখিত, আমার সাউন্ডটা খুব ইকো আবার আবার যাচ্ছি আমি, আবার মৃণাল। হ্যালো, আচ্ছা এবার একটু মিউট করে আবার যাচ্ছি আমি, হ্যাঁ আবার যাচ্ছি। ঠিক আছে, নেভি তুমি একটু মিউট করে নাও প্লিজ। হ্যাঁ, আমি মিউট করেছি। মিউট হয়নি তো, কথা শোনা যাচ্ছে তোমার ওখান থেকে, ইকো হচ্ছে, প্লিজ। মিউট করা, এইমাত্র মিউট করলাম আমি। হয়নি, এখন ঠিক আছে। ট্রাম্প, আপনি কি জানেন হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য আপনি দায়ী? পৃথিবী জুড়ে লক্ষ সন্তান হারা মায়ের বুক ফাটা আত্মনাদের জন্য আপনি দায়ী। পুতিন, আপনি কি জানেন একটা সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, না প্রাণী না উদ্ভিদ না জড়, তার সামনে মানুষের অসহায় আত্মসমর্পণের জন্য আপনি দায়ী?
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস, আপনি কি জানেন আপনার মহাব্যর্থতাই দায়ী দেশে দেশে ছড়িয়ে পড়া এই মরণ ভাইরাসের জন্য? বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেলথাস, আপনি কি জানেন আপনার এই আনন্দ অশ্রু আত্মনাদের জন্য আপনি দায়ী? নিউ ইয়র্কের চিড়িয়াখানায় যে বাঘটি করোনা ভাইরাস বহন করছে, সে ভাইরাস বয়ে নিয়ে এসছেন আপনারা। হ্যাঁ, আপনারা নিয়ে এসছেন। কিম, আপনি কি জানেন? মুন, আপনি কি জানেন? লি, আপনি কি জানেন? আবে, আপনি কি জানেন? বরিস, আপনি কি জানেন? আপনারা প্রত্যেকেই মানুষের চোখে এনেছেন অশ্রু, মনে এনেছেন ভয়, আত্মায় এনেছেন অসুখ। এখন মা তার সন্তানকে বুকে নিতে পারছে না। এখন সন্তান তার বৃদ্ধ বাবাকে স্পর্শ করতে পারছে না। এখন প্রেমিক প্রেমিকারা ভুলে যাচ্ছে চুম্বন। এখন কবরস্থানে জমি পাওয়া যাচ্ছে না। এখন হিমঘরে লাশ রাখার জায়গা নেই। পৃথিবীতে এত অক্সিজেন, কিন্তু বুকে টেনে নেওয়ার মতো কোনো ভেন্টিলেটর নেই। কারণ আপনারা গড়েছেন এই নিষ্ঠুর পৃথিবী। আমেরিকার পরমাণু বোমা সজ্জিত সাবমেরিন বহরে 2021 সালের বাজেট $128 বিলিয়ন, $12,800 কোটি। বাংলায় 10,88,000 কোটি টাকা শুধু সাবমেরিন কেনার জন্য। কিন্তু ভেন্টিলেটর কেনার টাকা নেই, পিপিই কেনার টাকা নেই। নিউ ইয়র্কের হাসপাতালে ডাস্টবিনের ব্যাগ গায়ে জড়িয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। মোদি, আপনার পরমাণু বোমার 1 বছরের বাজেট দিয়ে আপনি ভারতের প্রতিটি মানুষকে দিতে পারতেন পানীয় জল। পানীয় জলের জন্য, এক ফোঁটা পানির জন্য মরুভূমির মগজ গলা রোদের ভেতর তপ্ত বালির উপর দিয়ে 6 মাইল হেঁটে যেতে হতো না কোনো রাজস্থানী কিশোরীকে। আপনার পরমাণু বোমার 1 বছরের খরচ দিয়ে প্রতিটি বাড়িতে বানিয়ে দিতে পারতেন শৌচাগার। আপনার দেশের 60 কোটি মানুষ রোজ সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে খোলা আকাশের নিচে। কিসের গর্ব আপনার? ইমরান খান, আপনার পরমাণু বোমার 1 বছরের খরচ দিয়ে আপনি বানাতে পারতেন 1 লক্ষ প্রাইমারি স্কুল। প্রতি বছর বানাতে পারতেন 10,000 হাসপাতাল। আপনাদের বিশ্বায়ন এখন করোনা ভাইরাসে পৌঁছে দিয়েছে আমাজনের আদিবাসী কিশোরীর ফুসফুসে। আপনাদের বিশ্বায়ন এখন করোনা মৃত্যুর ছোবলে নীল করে তুলেছে আফ্রিকার আদিবাসী বনাঞ্চল। বাংলাদেশের গ্রাম্য কুটির খিদে সইতে না পেরে আত্মহত্যা করছে কিশোরী। মোদি, আপনি কি বুঝতে পারছেন আপনার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আটকাতে পারেনি একটি ভাইরাসকেও? দিল্লি থেকে যে রণবীর বাড়ির পথে হাঁটতে হাঁটতে 200 কিলোমিটার পথ বেয়ে পাড়ি জমিয়েছে মৃত্যুর ওপারে, তার হৃৎপিণ্ডে জমাট বাঁধা নীল রক্তটুকু আপনারই সৃষ্টি। ইমরান খান, আপনারা কি বুঝতে পারছেন ট্যাঙ্ক কোনো সিকিউরিটি নয়? আপনার F-16 এখন জাবর কাটছে গাভীর মতো। আর বেলুচিস্তানের সীমান্তে হাজার হাজার মানুষ প্রচন্ড গরমে তাঁবুর নিচে গাদাগাদি করে সেদ্ধ হচ্ছে। বাথরুম নেই, পানি নেই, লক্ষণ থাকা সত্ত্বেও কোনো পরীক্ষা নেই। তারা নিজেরা সংক্রামিত হচ্ছে আর সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে পুরো পাকিস্তান জুড়ে। নো ফেসিলিটি, নো হিউম্যানিটি। ট্রাম্প, মোদি, আপনারা কি বুঝতে পারছেন সীমান্তে দেয়াল কিংবা কাঁটাতারের বেড়া তুললেই নিজেদের নিরাপদে রাখা যায় না? আপনারা কি বুঝতে পারছেন পরমাণু বোমা সজ্জিত মিসাইল আপনার নিরাপত্তা দেবে না? জানি মানুষ পরাজিত হবে না, জানি মানুষ অনেক মৃত্যুর দামে কিনে নেবে জীবন। আবার জন্মাবে মানুষ, আবার মানুষ মানুষের কাছে আসবে, আবার মানুষ বুকে টেনে নেবে। একদিন আবিষ্কৃত হবে ভ্যাকসিন, একদিন পৃথিবীর বুক থেকে নির্মূল হবে শেষতম করোনা ভাইরাসটিও। কিন্তু থেকে যাবে একটি ভাইরাস, তার নাম হলো লোভ। থেকে যাবে জাতিগর্ব, থেকে যাবে বর্ণবাদ, থেকে যাবে শ্রেণীভেদ, থেকে যাবে সাম্প্রদায়িক বিদ্বেষ, থেকে যাবে উগ্রবাদ। IMF বস ক্রিস্টিয়ান, আপনি কি জানেন মানবতার এই অবমাননার জন্য আপনিও দায়ী? জেফ বেজোস, আপনি কি জানেন যে 6 মাসের শিশুটি করোনা ভাইরাস বুকে নিয়ে মারা গেছে, তা ছড়িয়েছেন আপনি?
আম্বানি, আপনি কি বুঝতে পারছেন টাকা কোনো নিরাপত্তা নয়? যখনই 20 ভাগ মানুষের কাছে পৃথিবীর 80 ভাগ সম্পদ, তখন করোনা ভাইরাস আসবেই। যখন 2 ভাগ মানুষের কাছে বন্দী, 98 ভাগ মানুষের স্বাধীনতা, তখন করোনা ভাইরাস আসবেই। কিন্তু 1 বছর পরেই আপনারা সব ভুলে যাবেন। আপনাদের দোষ দিয়েই বা লাভ কি? আপনারা না, আপনারা না, আমরাও দায়ী এই মানবতার অবমাননার জন্য, আত্মমানুষের এই করুণ কান্নার জন্য। আমরাই ভুলে যাব সব। আমরাই আবার ট্রাম্প, আপনাকে ট্রাম্পই বানাবো। পুতিন, আপনাকে পুতিন বানাবো। আর আপনারা বানাবেন ডেভিড ম্যালপাস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তারা নিয়োগ করবে বিশ্বব্যাংকের তরুণ নির্বাহী, যারা আমাজনের জঙ্গলে পাঠাবে টয়লেট রোল, আফ্রিকার মানুষদের বলবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে। আবার ধোঁয়া ছড়াবে চিমনিগুলো, আবার কালো হয়ে পড়বে আকাশ, বর্জ্যে বিষে ছেয়ে যাবে নীল গ্রহের অ্যাটমসফিয়ার, সমুদ্রের পানি উঁচু হবে, ডুবে যাবে বাংলাদেশ, মালদ্বীপ, নেদারল্যান্ডস। আবারও ট্রাম্প খিলান করতে করতে, দাঁত খিলান করতে করতে বলবেন সবকিছু নিয়ন্ত্রণে আছে। করোনা ইজ এ হোক্স, ক্লাইমেট চেঞ্জ একটা ধাপ্পাবাজি। কাঁটাতারে বেলায় ঝুলবে ফেলানি, মেক্সিকান বর্ডারে মারা যাবে রিবেরা, পূর্ব ইউরোপের বর্ডারে হিমশীতল কাবাড বেনে মরে পড়বে 30 জনে দেশবিহীন মানুষ। আয়লানে মরে পড়বে সমুদ্রের বালুকা বেলায়, লাল জামা পরা পুতুলের মতো তার গায়ে লেগে থাকবে 3টি সমুদ্র ঝিনুক। হাতের মুঠোয় থাকবে বাঁচার আকুতি, পকেটে থাকবে শুকনো লবণ। ছোট্ট শিশু উমরান হতবাক হয়ে দেখবে তার মাথার উপর দিয়ে ভেঙে পড়ছে বাড়িঘর, তার ঠোঁটে লেগে আছে রক্ত। নুসরাতে পুড়ে যাবে, বলে যাবে আমি সারাটা বিশ্বকে বলে যাব আমার আত্মা ভরা ভাইরাস। আপনারা হলেন সেই ভাইরাসের প্রধান পৃষ্ঠপোষক, ট্রাম্প, পুতিন, লি, মোদি আর ইমরান, বরিস এবং আবে। কিন্তু সেই ভাইরাস আজ চিনছে না ধনী কিংবা দরিদ্রকে, মানছে না মিসাইল, অ্যাটম বোমা সিসিয়ে কাঁটাতার সীমানা প্রাচীর। কারণ অ্যাটম বোমা কোনো নিরাপত্তা নয়, মরণাস্ত্র দিয়ে নীল গ্রহটিকে 6 বার ধ্বংস করা যায়, কিন্তু একটা শিশুকেও বাঁচানো যায় না। কারণ মিসাইল কোনো সিকিউরিটি নয়, কারণ বৈষম্য আর অসাম্যের চেয়ে বড় কোনো ভাইরাস নেই, শোষণ আর লোভের চেয়ে বড় কোনো মহামারী নেই, জাতিগর্ব আর সাম্প্রদায়িকতার চেয়ে বড় কোনো দুর্যোগ নেই, যুদ্ধ আর হিংসার চেয়ে কোনো বড় ভাইরাস নেই। আমাদের আত্মার ভাইরাস নির্মূলের জন্য ভ্যাকসিন চাই, ভ্যাকসিন আমাদের হাতেই নির্মিত হবে নতুন এক ইস্তেহার, বাজার ইস্তেহার, যেখানে বাঁচবে সবাই। ধন্যবাদ সবাই। মৃণাল, আমার মেয়ে খুবই করছে, বিরক্ত হচ্ছে, কান্নাকাটি করছে। তার ঘুমের সময় হয়ে গেছে। আহা 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 রে, তাহলে তো অনেক ঝামেলা হয়ে গেল ওর জন্য। বাজে 11:15। না, হ্যাঁ, একটা মিনিট, আমি একটু সময় নিচ্ছি। আমরা এই ফাঁকে তরুণের একটা কবিতা শুনি। তরুণের একটা কবিতা শুনি। আমার মনে হয় এই ফাঁকে তুই কবিতায় চলে যা, আমি এদিক দিয়ে একটু মেয়েটাকে একটু ঠান্ডা করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সরি, আমি সব বন্ধুদের কাছে একটু আমি সরি বলে নিচ্ছি। সময় নাও। আচ্ছা, আমি বলি তাহলে এই ফাঁকে, মানে যেটা বিষয়, আমি আসলে আমি দুটো ভেবে রেখেছিলাম আর কি। তো সেই সূত্রে কিন্তু আমার এটাই শেষ। কাজেই আমি ওই নেভি তো আসলে বুঝলাম না ও কি শেষমেশ অ্যাটেন্ড করতেই পারলো না, আমার সাথে একটু জয়েন করতে পারলো না। ঠিক আছে, আমি তাহলে
চেষ্টা করি আর কি। তোমার তাও শেষ আমি বললে হবে না, আচ্ছা তরুণ, তুমি তাহলে তুমি তুমি একটু শুরু তুমি আরো করো। একটা পড়তে হবে, হ্যাঁ, কারণ নেভি যেহেতু পড়েনি আর ওখানে তানি যেহেতু একটা পড়ে চলে গেছে, তো তোমাকে আরো একটা দুইটা পড়ার মানসিকতা তৈরি করো। কবিতা শুনতে এসেছি, কবিতা শুনবো। আচ্ছা তাহলে দাঁড়াও আর একটা মিনিট। তুমি এখন এটা শুরু করো, তারপর যখন ও কমেন্টস পড়বে তখন তুমি আরেকটা চুজ করো কবিতা। কি তাই বলিস মিনাল? আমাদের সময় কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিনস আমরা কতক্ষণ করব লাইভ? আমাদের আমাদের তো ছিল হলো 10টা 45 পর্যন্ত। যেহেতু আমরা শুরু করলাম হলো দেরিতে শুরু 9টা করেছি। কততে 45-এ 45। না, হ্যাঁ, আমরা আমরা ওই আমরা শুরু টাইমটা একটু করেছি ব্রেক পাবো 10টার দিকে, 10টার দিকে মেবি। 10টার দিকে। তো আরো আচ্ছা 10 থেকে 15 মিনিট সময় আছে, তুমি শুরু করো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে শুরু তাহলে করো। আমি শুরু করছি। আমি হ্যাঁ ভেবেছিলাম রবীন্দ্রনাথের আহ শেষের কবিতা অবলম্বনে আর কি। ওখানে শেষ দিকে একটা কবিতা আছে খুব সুন্দর, আমার খুব পছন্দের, কালের যার ধ্বনি শুনিতে কি পাও। এটা সবাই মোটামুটি কম বেশি জানে। আমি চেষ্টা করছি একটু পড়ার। তাহলে শুরু করি। বন্ধু শুরু কর। একটা সাউন্ড আসছে আর কি, মাসুকের। শুরু করছি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলে তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি, নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সব যে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া আইলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেছু নিঃশেষ অধিকার।
হে থামর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি কণ্ঠস্য ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমার। হে বন্ধু, বিদায় বিদায়। অসাধারণ অসাধারণ হয়েছে বন্ধু। মৃণাল তো নাই, আমাকে সত্যটা বলতেই হচ্ছে। হ্যাঁ, তোর কবিতাটা আমার কাছে খুব ভালো লাগছে, জোশ লাগছে, সেই রকম লাগছে বন্ধু, সেই লেভেলের। তোর ভয়েসটা তো আসলে অন্যরকম। হ্যাঁ, তো আমার মনে হয় যেহেতু সময়ের সংকীর্ণতা, আমি একটা তুই একটা দিয়ে শেষ করে ফেললেই বেটার হবে, এর মধ্যে মৃণাল আসুক। সংকীর্ণতা এতটাই বেশি যে এখন তুমি দিয়েই শেষ করে দাও। না 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 বন্ধু, শেষ ভালো যা সব ভালো, তার একটা বিষয় আছে। না, তুমি তুমি আরেকটা পড়ার মানসিকতা রাখতে হবে। মৃণাল এসছে, মৃণাল কি কোনো ইয়ে পড়বা? তুমি কি কমেন্টস গুলা পড়বে? তারপরে আমি অবশ্যই অবশ্যই কমেন্টস গুলো একটু পড়ে নেই, তাহলে সুবিধা হয়। তো মূল পর্ব কখন শুরু হবে? মূল পর্ব তো শুরুই হয়ে গেছে। তরুণের আবৃত্তি শুনতে চাই, তরুণ আবৃত্তি করতেছে। এফ রানা লিখে মিশুক তুই চালিয়ে যা। মিশুক, হ্যাঁ মিশুক আবার আসবে। তারপরে 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 স্লো হয়ে গেছে, এত এত কমেন্ট আসছে যে স্লো হয়ে গেছে আসলে। নাজমুল লিখেছে যে জুনায়েদ তানিম বন্ধু পেজ লিংকে শেয়ার করতে পারবি, আমি তোকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ও বোধহয় জয়েন করতে চায়। এফরানা লিখেছে মৃণাল ওয়াও, আমি আসলে অত ভালো কবিতা পড়তে পারি না ওদের মতো, অতএব এটা ওয়াও, থ্যাংক ইউ। তারপরও নেভি লিখেছে, রোকসানা নেভি লিখেছে সরি নাজমুল, তরুণ, মৃণাল, মাসুক আমি জয়েন করেও লাভ হলো না, কিছু শুনতে পাই না। আসলে আমরাও তোমাকে পেলাম না বলে মানে দুঃখিত যে তোমার কবিতাটা শুনতে পারলাম না আমরা। তারপরে খুব খারাপ লাগলো এই ব্যাপারটা, খুব খারাপ লাগলো। আমরা যেই মানসিক প্রস্তুতি ছিল, এই এত সঙ্গী সাথী ছুটে গেল, এইটা আসলে ভাল লাগলো না আর কি। ও আবার ভালো, ও কিন্তু ভালো গায়। হ্যাঁ, ও নিজেই বলেছে ও ভালো গায়। না, ওর কণ্ঠ শুনলাম তো, অনেক সুন্দর কণ্ঠ। শহীদুল্লাহ লিখে, হ্যাঁ আচ্ছা, শহীদুল্লাহ লিখেছে মাসুক, মৃণাল, তরুণ, ফেনী জেলার সকল কিংবদন্তির পক্ষ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ বন্ধু, তোমাকেও অনেক শুভেচ্ছা এবং ফেনীর সবাইকে, ফেনীর সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা কথা মৃণাল বলে দিই এখানে। হ্যাঁ, ফেনীর যে বন্ধু ধন্যবাদ জানিয়েছ, আমিও তোমাকে ধন্যবাদ জানাই। আমিও কিন্তু ফেনীর ছেলে কিন্তু। হ্যাঁ, তো তোমাকে বন্ধু। তাহলে তোমার ধন্যবাদ নিয়ে লাভ নাই, এটা নিতে হবে আমার, মৃণালের, এদের ধন্যবাদ দিতে হবে, কারণ আমরা বাইরে। আমরা ধন্যবাদ দিলে সেটার ওজন হবে আলাদা, ভেতর থেকে আর। সুরমা তনু লিখেছে খুব ভালো হয়েছে বন্ধু মৃণাল। আমার প্রশংসা না, বাকিদের প্রশংসা শুনতে চাই। না, তোমার কণ্ঠ তো আলাদা দিচ্ছে। আমার কণ্ঠ ভালো, আমি জানতাম না। টোটালি আলাদা। জেসিকা ফারহান লিখেছে বা অবশেষে শুনে ফেললাম মৃণাল, তোর কণ্ঠে আবৃত্তি কি দারুণ। আচ্ছা, থ্যাংক ইউ। তরুণ, মাসুক বা ইয়ার ওর নাম যেন কি ছিল, সরি আমি একটু ভুলে যাচ্ছি। তানি, হ্যাঁ সরি তানি, আমি তানি, ওদের যে আবৃত্তি, ওরা অনেক সুন্দর আবৃত্তি করে, আসলে ওরকম কিছু না। তারপর জেসিকা ফারহানা বলেছে আমি জানতাম মৃণাল, তোর কণ্ঠে আবৃত্তি অনেক সুন্দর, ওয়াও। জানি না ফারহান। মাসুক তোর ইয়ে
কি বলে সাউন্ড কম বলতেছে সবাই। ঠিক আছে ঠিক আছে, আমি এখন সামনে নিয়ে করব। সুরমা তনু লিখেছে, মাসুক বন্ধু তোমার ভয়েস আসলেও চমৎকার। মাসুক কিছু বলো। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাকি আক্তার চমৎকার, শহীদুল্লাহ চমৎকার হয়েছে মাসুক। ফেনীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে অনেকেই। শৈলী মৃধা লিখেছে অসাধারণ হয়েছে বন্ধুরা। তারপর মামুন মোল্লা লিখেছে তরুণ তৌফিক বন্ধুকে কক্সবাজার থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ তরুণ, তোমাকে শুভেচ্ছা, কক্সবাজার অনেক ডাকছে। অনেক 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 ধন্যবাদ মামুনকে। জেসিকা ফারহান লিখেছে মন্ত্রমুগ্ধ হয়ে শুনলো মাসুকের আবৃত্তি। থ্যাংক ইউ বন্ধু। তারপর সুরমা তনু লিখেছে এত আবেগ ভরা আবৃত্তি ভীষণ ভালো লাগছে বন্ধু। তাহলে আমরা কি দীপু জাহান লিখেছে কবিতায় যাব? হ্যাঁ, অসাধারণ হয়েছে মাসুক বন্ধু, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। তারপর আরিফ রহমান লিখেছে দারুণ বন্ধু তরুণ, তুমি তো চির তরুণ, সবার জন্য অনেক শুভকামনা। ওর মনটা আসলেই তরুণ, ওর মনটা আসলেই তরুণ। আর প্রতিটা ধোঁয়ায় প্রতিটা টানে টানে ওর মানে আবেগ গুলা বের হতে থাকে আর কি। মৃণাল, তাহলে আমরা পরের কবিতাটা যাই, যেহেতু সময় খুব কম। এরপরে তরুণ দিয়ে আমরা শেষ করে দেবো নাকি? হ্যাঁ, তরুণ কিন্তু আবার লেডি কিলারও মনে রাখো। তাহলে আমি একটা প্রেমের কবিতাতে যাই। আমি আমার ছিল যে আমি আর একটা ছন্দ কবিতাতে যাব, তো যেহেতু সময় কম আমি একটা প্রেমের কবিতা দিয়ে শেষ করে দিব। এখন কি আমার সাউন্ডটা ঠিক আছে বন্ধু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শুনতে পাবো। আমি আরেকটু মাইকটা একটু সরাই নিও, না হলে ওই যে একটু মানে বাতাসের আওয়াজটা আসে। হ্যাঁ না, বাতাসের আওয়াজটা এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, আমি পড়ছি শামসুর রহমানের রঞ্জিতাকে মনে রেখে। রঞ্জিতা, তোমার নাম এতকাল পর কেমন নির্ভুল মসৃণ মনে পড়ে যায় বেলা অবেলায়। তোমার সঙ্গে দেখা হয়েছিল কোন এক গ্রীষ্মের দুপুরে দীপ্র কবি সম্মেলনে কলকাতায় 9 বছর আগে। মনে পড়ে তোমার? সহজ সৌন্দর্যে তুমি আসলে, বসলে আমার পাশে। কবি প্রসিদ্ধি রমেয় ভান্ডার হতে রত্নরাজি নিয়ে আজ আর সাজাবো না তোমাকে রঞ্জিতা। শুধু বলি, তোমার চোখের মতো অমন সুন্দর চোখ কখনো দেখিনি। বিচ্ছিরি গরম বলে সুনীল খাতা দুলিয়ে তুমি আমাকে হাওয়া দিয়েছিলে, আর সে হাওয়া একরাশে নক্ষত্রের মতো মমতা ছড়িয়ে দে। যদি আমি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হতাম তবে বলতাম, হে মেয়ে, ইহাই বাঙালিত্ব। কিছুই বলেনি একালের কবি, শুধু মুগ্ধাবেশে তোমার মধ্যে দেখেছে তন্নি গাছ, পালতোলা নৌকা, পদ্মময় দিঘি আর শহরের নিবিড় উৎসব। রঞ্জিতা, সান্নিধ্যে বড় বেশি মোহনীয় চিত্রকল্প তৈরি হয়, দেখায় স্বপ্নের ক্রীড়া। বুঝি তাই আমিও ভেবেছি কদিনের সান্নিধ্যে সুরা পান করে একান্ত আমারই দিকে বয়েছিল তোমার গোলাপি হৃদয়ের মদির নিঃশ্বাস। আর সে বিশ্বাসে আমরা দুজন অপরাহ্নে পাশাপাশি হেঁটে গেছি কলেজ স্ট্রিটের অলৌকিক ভিড়ে। ফুটপাতে ফুটেছিল সেদিন মল্লিকা, টগর, জুঁই। তোমার হৃদয়ে উন্মেলিত ছিল আমারই কবিতা, আর চোখের পাতায় শতকের অস্তরাগ। রঞ্জিতা, আবার কবে দেখা হবে আমাদের? কোন এক বিকেল বেলায় কনে দেখার মায়ায়, কোন এক কবি সভায় কিংবা ফুটপাতে? রঞ্জিতা, তোমাকে আমি বারংবার ডেকেছি আমার নিজস্ব বিবরে। এই চরাচর বেবি অসম্ভব হট্টরোলে আমারই কণ্ঠস্বর কি কখনো যাবে না ডুবে? কি করে আমরা ফের হব মুখোমুখি বিচ্ছিন্নতাবোধের পাতালে? ছদ্মবেশী নানান দেশের ঘাতকের স্টেন গানের ছায়ায় কি করে আমরা চুমু খাবো? কি করে হাঁটবো আণবিক আবর্জনাময় পথে?
ভীষণ গোলকে ধাঁধা রাজনীতি, আমরা হারিয়ে ফেলি পথ, বারবার পড়ি খানাখন্দে। মতবাদের সারসী হঠাৎ উপড়ে ফেলে আমাদের প্রত্যেকের এক একটি চোখ। যে ভূখণ্ডে রঞ্জিতা তোমার আদিবাস, তার মাৎসন্যায় দু চোখে বিষ, এবং আমার মধ্যে নেই কোনো বংশবোধের ছায়া। হয়তো কখনো আর কলকাতা যাব না, এবং তুমিও ঢাকায় আসবে না। তাহলে কোথায়, বলো কোথায় দেখা হবে আমাদের? পুনরায় অচেনা কোনো পথের মোড়ে? মস্কো কি পিকিং এ নয়, ওয়াশিংটনে, ব্যাংককে, জাকার্তা, জেদ্দা কি ইস্তাম্বুলে, হামবুর্গ? কোনোখানে নয়। আমরা দুজনে মিলিত হব নাম গোত্রহীন উজ্জ্বলে রাজধানীতে কোনো, যাকে আমরা ডাকবো মানবতা বলে। যেমন আনন্দে নবজাতককে ডাকে তার জনক জননী। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু, সুন্দর হয়েছে। আসুক, আসলে চেষ্টা করলাম বন্ধু। একটা কবিতা আসলে কবিতা শুনতে গেলে শেষ হবে না। সময় নিয়ে আরেকদিন আমরা সময় নিয়ে আবার করব একদিন। হ্যাঁ, আরো একটু ইয়ে করে আমরা আশা করব যে নাজমুলকে আমি রিকোয়েস্ট করব যে কোন একটা ছুটির দিনে ও দিনের বেলা একটা প্রোগ্রাম করব কবিতা আবৃত্তি নিয়ে। বেটার হয়, সবাইকে নিয়ে বড় করে একটা আসর করলে বেটার হয়। হ্যাঁ, সবাই একটা একটা করে বা দুটো দুটো করে পড়লাম, সবাই যেহেতু অ্যাটেন্ড করতে পারে একটা পোস্ট দিয়ে, আমার মনে হয় এভাবে গেলে বেটার হবে আমাদের জন্য। অনেকে আজকে আসতে চাইলো কিন্তু আসতে পারলো না, যারা আমাদের কনফার্ম করলো তারা আবার সময়ের জন্য একজন চলে গেল, আরেকজন চলে গেল, সে তো জয়েনই করতে পারলো না। জয়েন করতে পারলো না, হয়তো তার নেটওয়ার্কটা খারাপ ছিল। তরুণ কোথায় গেল? আমরা তো তরুণের জন্য অপেক্ষা করছিলাম, তরুণ যদি আসতো, তরুণকে পেলে বেটার হতো আর কি। তুমি কি আর দুই একটা কমেন্টস পড়বা নাকি তরুণ আসা পর্যন্ত? কেউ হ্যাঁ, এটা বেটার হয় মনে হয়। হ্যাঁ, সেটাই ভালো হয়। এই লাকি আক্তার লিখেছে ভীষণ সুন্দর, খাদিজা আক্তার লিখেছে এক্সেলেন্ট মাসুক। তরুণ চলে আসছো? হ্যাঁ, চলে এসছি বন্ধু। তরুণ, এখন তাহলে তোমার কবিতা দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। সমাপনী কবিতা। কবিতা শেষ তো আসলে, আচ্ছা, শেষের কবিতাটা আগে 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 পড়লে বোধহয় ভালো হতো, মানে এখন পড়লে ভালো হতো। আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি তো ভাবলাম যে এটাই আমার বিদায়, আমি এটা বলেই বিদায় দেবো। হ্যাঁ, আবার আমার গেটটা একটু খুলে গেছে, দাঁড়াও আমি গেটটা লক করে দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমি পড়ছি। রাজেশ খান রিঙ্কু লিখেছে দারুণ, ধন্যবাদ বন্ধু। তারপর হ্যাঁ তরুণ, হ্যাঁ বন্ধু, হ্যাঁ তুমি রেডি? আমি একটা পুরনো কাসুন্দি ঘাটি তাহলে। হ্যাঁ, একটা পুরনো কাসুন্দি ঘাটি, সেটা হচ্ছে খুব পরিচিত, এবং আমি এর আগেও বোধহয় তোমাদের সাথে যখন আমার প্রথম পরিচয়, তখন আমি কবিতাটা পেয়েছিলাম। সেটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, মাসুক ধরে ফেলছে, কেউ কথা রাখেনি। এইটা করতে পারি আশা করি। এটা পুরনো একবার করেছিলাম আর কি, ভাবছিলাম না যে করব, কিন্তু তুমি যেহেতু আবার বললা আমাকে আবার করতে হবে, তাহলে আমি আর নতুন করে ওই ইয়ার কি বলে পিকনিকে, কিংবদন্তির পিকনিকে আমি শুনলাম এটা প্রথম। তো এইটাই তো, হুট করে আমি বোধহয় এটা করাই ভালো হবে আমার জন্য। শুরু কর বন্ধু, রাত হচ্ছে তো, শুরু কর প্লিজ। যাচ্ছি তাহলে। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, তবু কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন
অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল কুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁদছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই রাস উৎসব, সেই লাঠি লজেন্স আমায় আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখন এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, তবু তবু কেউ কথা রাখে না। খুবই ভালো, খুবই ভালো। অনেক সুন্দর। মৃণাল, আমরা মনে হয় আরেকদিন আবার সময় নিয়ে বড় করে করলে ভালো হয়, যেহেতু রাত হয়ে যাচ্ছে। আজকে মনে হয় বিদায় নেওয়াটাই বেটার হবে। হ্যাঁ, আর আমি একটু ছোট্ট করে বলি যে যে আরেকদিন আমারও হৃদয় উজাড় করে কবিতা পড়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রথম থেকে আমরা হোঁচট খেলাম। আমাদের দুজন আমাদের সাথে যারা জয়েন করা ছিল, তানি এবং নেবি, দুজনকে একজনকে সাউন্ডের জন্য পেলাম না, আরেকজনকে তার আবার রেকর্ডিং আছে, সে লাইভ থেকে এসে জয়েন করেছিল আর টিভি থেকে। তো ইনশাল্লাহ আবার সবাইকে নিয়ে এবং নতুন যারা আসতে চায় সবাইকে নিয়ে আমরা আবার একদিন করবো ইনশাল্লাহ। আবার তরুণ কি বলে? হ্যাঁ, সবাইকে নিয়ে আবার একদিন জয়েন করি। সেই দিনের প্রতীক্ষায় থাকলাম। আজকের মতো আমি আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। মৃণাল, শুভরাত্রি সবাইকে। তরুণ, তোমাকেও শুভরাত্রি। আর যারা জয়েন করতে পারলো না, মানে আমাদের সাথে সময়ের অভাব বা নেটওয়ার্ক খারাপের জন্য, আশা করি সামনে আমরা কোনো বড় প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে পাশে পাবো। যারা জয়েন করতে চাচ্ছ তারা একটু রাখো, চোখ রাখো কিংবদন্তির পেজে। আর আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, বিভিন্ন কমেন্টসে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞ এই সুন্দর একটা আয়োজন, এই সময় করে বেছে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মৃণালকেও ধন্যবাদ সুন্দর উপস্থাপনা এবং সঙ্গ দেওয়ার জন্য। কথা বলবো যে কবিতাতে যদি কোনো ভুল যদি থাকে আগামীতে ইনশাল্লাহ সেটা শুধরানোর চেষ্টা করব। আজকে সেই মুডটা হয়তো ছিল না। ভালো থাকো সবাই, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। আর যাদের কমেন্ট করার সুযোগ হলো না আমাদের, তো ওটা আমরা পরে রিপ্লাই দিয়ে দিব সবাইকে আমাদের সময় করে। তোমরা মন খারাপ করো না,
যারা আর কি যাদেরটা আর কি আমরা রিপ্লাই দিতে পারলাম না এই সময়ের অভাবে। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আগামী রবিবার আবার আমরা আসবো। ওকে,